আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:06। আমাদের 6 মিনিট দেরি হয়ে গেল। আপনারা সবাই আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একটা দিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। আমাদের আজকের এপিসোডের নাম পাংশা রেলওয়ে স্টেশন। আপনারা বুঝতেই পারছেন যে এই পাংশা রেলওয়ে স্টেশন নিয়ে আজকে দারুণ কিছু ঘটনা আমরা শুনবো। একটা ঘটনা শুনবো, একটা ইমেল পড়ে শোনাবো, এবং সেই সাথে আমার কাছে আরও একটি ঘটনা রয়েছে যেটি একজন পীর সাহেবকে নিয়ে, সেটাও আমরা পড়ে শোনাবো আশা করছি। ইন দ্য মিন টাইম যদি কেউ আমাদের সাথে জয়েন করতে চান লাইভে, তাহলে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে লাইভে নিয়ে আসার। সেক্ষেত্রে যেটা করতে হবে, কমেন্ট সেকশনে আপনি যে ইন্টারেস্টেড এই কথাটা জানাতে হবে, তাহলে আপনাকে নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের এপিসোডের আরও একটি পর্ব। আমরা আশা করব যে আপনারা যারা শুনছেন, আমি বারবার এটা বলতেও সবসময় ভালো লাগে না, কারণ কেমন যেন লাগে, তারপরে বলছি যারা শুনছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ আপনারা শুনছেন, কিন্তু সাবস্ক্রাইব যারা করছেন না তাদেরকে অনুরোধ করব দয়া করে সাবস্ক্রিপশনটা যদি করে ফেলেন তাহলে আপনারা, এবং একই সাথে যদি বেল আইকনে একটু যদি আপনারা হিট করেন, তাহলে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো এবং সমস্ত আপডেটসগুলো সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। আমরা আসলে প্রতিদিন যে ধরনের শোগুলো করছি, যতগুলো শো করছি, সব শোয়ের হিসাব বা সব শোয়ের কথা হয়তো আপনাদের জানাও নেই। তো সে কারণে আমি বলছি, যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা কিন্তু এটা করে ফেলতে পারেন। আমি আজকের ঘটনায় যাব এবং আজকের ঘটনা শুরু করব এখনই। আপনারাও রেডি থাকুন, যারা ইচ্ছে হবে জয়েন করতে পারেন লাইভে আমাদের সাথে। আর আমাদের ইমেল করার নিয়মটি হচ্ছে rasel.bhoot.com, এবং সেই একই সাথে আমি বলবো যারা আমাদের এই লাইভে অংশগ্রহণ করতে চান আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন, ইমেল করতে পারেন, সরাসরি আমাদের যে ফেসবুকের যে পেজটি রয়েছে সেই পেজে আপনারা ইনবক্সে কথা বলতে পারেন, আমাদের মডারেটরদের সাথে জানাতে পারেন আপনার আগ্রহের কথা। আর কথা বাড়াবো না, আমরা চলে যাব ঘটনায়। চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম ঘটনাটি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই রবিবারের বিশেষ আয়োজনে। বলছিলাম যে একটি ঘটনা শোনাবো। শুরু করছি ঘটনা, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি 2013 সাল থেকে ভূত FM শুনতাম, এখন ভূত.com এর সাথে আছি। আমার পরিচয় গোপন করার অনুরোধ জানাচ্ছি। এরপরে তিনি তার পরিচয় দিয়েছেন এবং সেটা আমি গোপন রাখছি। শুধু এইটুকু তো মনে হয় বলতে পারি, তিনি একজন প্রবাসী, এবং তিনি যেই দেশটিতে আছেন সেই দেশটি থেকে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি শ্রোতারা আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, তিনি একজন সৌদি প্রবাসী। পড়ে শোনাচ্ছি তার ঘটনা। আমি যখন আপনাকে এই ইমেলটি করছি, তখন আমি রিয়াদ থেকে তাবুকের উদ্দেশ্যে বাসে ভ্রমণ করছি। এখন রাতের শেষ প্রহর। যাদের ভৌতিক কোনো অভিজ্ঞতা আছে কেবল তারাই জানে এই রাতের শেষ প্রহর মানে কি, কতটা আশাবাদী ও কষ্টের হয় এই রাতের শেষ প্রহর। আমার এই স্বল্প জীবনে ভৌতিক বা জিনের অনেক অভিজ্ঞতা আছে। আজকে একে একে আপনাদের সাথে ভাগাভাগি করব ভূত.com শেয়ার করার জন্য। আপনাকে প্রথমে বলে রাখি, আমি প্রথম শ্রেণী থেকে আলিম পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, যা HSC সমমানের। তারপর সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যয়ন করতাম, পরিশেষে প্রবাসী। এখন ঘটনায় আসি। দুনিয়ার সকল মানুষ যদি জিন বা ভূত নেই বলে অস্বীকার করে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা অবশ্যই বিশ্বাস করবে তবুও, এবং এই কারণেই করবে তারা ভুক্তভোগী এবং বিশ্বাসী। যারা মুসলিম তারা জানে এই বিষয়টি প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আমি আমার পরিবার ও নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বলছি। বলে রাখি, আমাদের বংশে কেউ না কেউ কবিরাজ সেই পূর্ব থেকেই, এবং সাধারণ ঝাড়ফুঁক করার জন্য আমাদের পরিবারে কেউ না কেউ থাকত। সেই আশীর্বাদের দরুন আমি জিন বা ভূতের অস্তিত্ব
টের পাই। কথা কেন বললাম পরের ঘটনায় বলবো। কথা শুনতে কেমন মনে হলেও কথাটা সত্য। বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যাপার। দাদা বাবাকে বলে গিয়েছিলেন তার একজন নাতিকে যেন মাদ্রাসায় পড়ানো হয়। দাদার সেই বর এসে পড়ে আমার ওপর। ঘটনা 1, আমি তখন 7ম শ্রেণীতে পড়ি। বার্ষিক পরীক্ষা দেওয়া শেষ। আমাদের বাড়িতে মাদ্রাসা এবং পরীক্ষা দেওয়া শেষ হলে হোস্টেলের সকল ছাত্র বাড়িতে চলে যায়। থেকে যায় 10ম শ্রেণীর এক বড় ভাই, উনি হাফেজ ছিলেন। ওনার সামনে দাখিল ফাইনাল পরীক্ষা। আর মসজিদের বড় হুজুর ছিলেন। আমাদের বাড়ি কাছে হলেও পড়াশোনা করার জন্য মাদ্রাসার হোস্টেলে থাকতাম। তো যে রাতে ঘটনা ঘটেছে সেই রাতে আমি এশার নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য যাই। যাওয়ার সময় তেমন কোনো সমস্যা না হলেও আসার সময় ঘটে বিপত্তি। আমাদের বাড়ির অর্ধেক জঙ্গল এবং বাবা মার কাছে অনেক আগে থেকেই শুনে এসেছি রাত হলে আমাদের বাড়ির আশপাশ দিয়ে কেউ যেত না। যদিও যেত তার সাথে সমস্যা হতো। আর এই কারণেই আমাদের বাড়ির আশেপাশে মাগরিবের আজানের পর লোকের আনাগোনা কমে যায়। আর এশার নামাজের পর মনে হয় মধ্যরাত। যদি কেউ সমস্যায় পড়ে সেই ব্যক্তি আমাদের বাড়ি থেকে পাট ছাড়ানো ভিতরের আশ, যাকে বলে এলাকায় হুলা, সেই হুলা দিয়ে আগুন ধরিয়ে নিয়ে যেত। তো আমাদের বাড়ির সীমানার পরেই রাস্তার পাশে একটা বিরাট তুলা গাছ ছিল, যা পুরো রাস্তাকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তুলা গাছটার কাছে গেলেই সবসময় ভয় বেড়ে যেত। এই বুঝি কোনো জিন এসে ধরলো বা কাবু করলো। বাড়ি থেকে বের হওয়ার পর 1 পা 2 পা করে এগিয়ে যেতে থাকলাম ভয়ে ভয়ে। তুলা গাছটি পার হওয়ার পর যখন আমি 10-15 হাত সামনে গেলাম, তখন আমি একটা অনুভব করলাম যে পাশের রাস্তা থেকে কেউ আমাকে দেখছে। বলে রাখি, 2টা রাস্তার মাঝে প্রায় 200 হাতের দূরত্ব এবং আবাদি জমি। আমি যখন সেই রাস্তার দিকে তাকালাম, আমি দেখলাম আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। 1 বছরের একটি ছেলে, গায়ে কাফনের কাপড় পরা, সে আমাকে নাম ধরে ডাকছে। ওর কাছে যাওয়ার জন্য বলছে। সেই রাতে ছিল পূর্ণিমার আলো। সেই আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম। এবং যে জায়গা থেকে ডাকছে সেই জায়গাটা গত মাসখানেক আগে বাড়ির এক চাচাতো ভাই জন্মের 1 মাসের মধ্যেই মারা গিয়েছিল। এবং ছেলেটা দেখতে তারই মতো এবং কবরের উপরে দাঁড়ানো। আমার হঠাৎ মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথাটা কেমন হালকা হয়ে গেল। পা চলছে না। কোন রকমে আল্লাহর নাম স্মরণ করে আমি দৌড় দেই। 2 মিনিটের রাস্তা হয়ে গেল 10 মিনিটের দূরত্ব। ওকে যখন দাফন করে তখন আমি পাশেই ছিলাম এবং ওদের ঘর আমাদের ঘরের 2টা ঘর পরে। আমরা ছিলাম আমাদের গ্রামের শেষ সীমানায়। ওকে যে সড়কের পাশে বাঁশঝাড়ের নিচে দাফন করা হয় সেই সড়কে এবং সেই সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছি আমি। সেই 2টা সড়কের মাঝে ছিল মাদ্রাসা এবং মাদ্রাসাটি ছিল টিনের ঘর। আমি যখন প্রাণপণ চেষ্টা করছি মাদ্রাসার মাঠে আসতে, তখন লক্ষ্য করলাম ও ক্লাসরুম ও হোস্টেলের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গা দিয়ে আমাকে দেখছে। তখন সে আমাকে মিহি কণ্ঠে ডাকছিল। এখন আমার পা হাত জড়িয়ে আসার মতো লাগছে। মনে হচ্ছে আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। আমি লাফ দেওয়ার মতো করে হোস্টেলের রুমে দৌড় দিয়ে প্রবেশ করি এবং একজন বড় ভাইয়ের সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি কথা বলতে পারছিলাম না। আমার কথা জড়িয়ে আসছিল। কিছুক্ষণ পর সব বলি। তিনি আমাকে ফু দিয়ে সুস্থ করেন। ঘটনা 2, আমি তখন 7ম শ্রেণীতে অধ্যয়ন করি। আমাদের বাড়ি থেকে আমার বড় আপুর শ্বশুর বাড়ি প্রায় 6 কিলোমিটার দূরে। আমি আপুর বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাই এবং আপুর বাড়ি ছিল আমাদের পাশের ইউনিয়নের পরের ইউনিয়নে। ঘটনার দিন বিকেল বেলা আসরের আজানের সময় আমি দুলাভাইয়ের সাথে কয়েকটি পেঁপে গাছ লাগাচ্ছিলাম। হঠাৎ করেই আমার বাড়ির জন্য আমি খুব টান অনুভব করি। এক ধরনের মায়ার উদয় হয়। আমি কাউকে কিছু না বলে বাড়ির দিকে দৌড়াতে থাকি। মনে রাখা ভালো, আমি যে রাস্তা দিয়ে বাড়িতে আসব সেই রাস্তায় আসার পথে 2টা গোরস্থান এবং একটি বিশাল বড় মাঠ। মাঠের আয়তন প্রায় 3 থেকে 400 একর হবে। এটি আকারে ছিল গোল। শীতকাল পার হতে তখনও 15-20 দিন বাকি। আসরের আজানের পর সেই সময়টায় বেশি সময় থাকে না মাগরিবের আজান হতে। সন্ধ্যা নামে তাড়াতাড়ি। আমার আসার পথে প্রথম গোরস্থান পড়বে 2 কিলোমিটার পর এবং এটি রাস্তা থেকে একটু দূরে।
কিন্তু তখন দিনের আলো ছিল, তেমন ভয় লাগেনি। ওই রাস্তাটা বরাবরই নীরব থাকে এবং চারপাশে ছোট ছোট গাঁথা, মানে বাড়ি ভরাট করার জন্য যে জায়গাগুলো খনন করা হয়ে থাকে তাকে আমাদের এলাকায় গাঁথা বলে, যা দেখতে ছোট পুকুরের মতো। আর রাস্তার পাশে ছিল বিরাট তেঁতুল, আম, রেঞ্চি, এই সমস্ত গাছ, শত বছরের পুরনো সেগুলো। সেই গোরস্থান পার হবার পর ছোট একটি বাজার পড়ে, তারপর বিশাল মাঠ। মাঠ পার হবার পর আগে মাঠ এবং রাস্তার মাঝে রয়েছে ছোট লম্বা গোরস্থান, যার মধ্য দিয়ে আসতে হবে আমাকে। এবং এই রাস্তা ও গোরস্থানের মধ্যে রয়েছে বড় বড় শিমুল গাছ। অনেকেই জেনে থাকবেন শিমুল গাছ বিরাট আকারের হয় এবং তার চারপাশে লম্বা লম্বা শিকড় হয়, যা বেড়ার মতো হয়ে থাকে এবং সেই শিকড়ের মাঝে কিছু জায়গা ফাঁকা থাকে। আমি যখন মাঠের মাঝে চলে আসি তখন মাগরিবের আযান দেয়া শুরু হয়ে গেছে এবং আমার চারিদিকে জনমানব শূন্য হতে শুরু করেছে। ভাগ্যক্রমে ৩-৪ জন লোক পাওয়া যায় যারা ওই ফেলে আসা বাজার থেকে কিছু জিনিস কিনে আনার জন্য সেখানে গিয়েছিল এবং তারা আমাকে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায় এবং কোথা থেকে আসলাম। জিজ্ঞেস করার পর আমি তাদেরকে সবকিছু বললাম এবং এও বললাম আমাকে যেন একটু রাস্তাতে এগিয়ে দেয়। তাদের বাড়ি ছিল আমাদের পাশের গ্রামেই, কিন্তু তারা গ্রামের এই দিক হওয়ায় আমাকে বেশি রাস্তা এগিয়ে নিতে পারল না। তারপর মাগরিবের নামাজ শেষ, অন্ধকার হওয়া শুরু করে দিয়েছে। আমি দৌড়াতে থাকি, আমার ভেতরে অনেক ভয় লাগতে শুরু করে। আমি পুরো রাস্তা ভালোভাবেই পার হলাম, কিন্তু আসল ঘটনা ঘটল আমাদের বাড়ির পশ্চিম দিকেই, আমাদের জঙ্গলে, যার মধ্যে আছে অনেক বাঁশঝাড় এবং শত বছরের পুরনো আম ও শিলকড়ই। একটা এন্ট্রি যার বয়স 100 বছরের কম হবে না। আমি যখন জঙ্গল পার হয়ে রেন্টি গাছের কাছে গেলাম তখন অন্ধকার। আমি যখনই গাছটির নিচে এসে হাঁপাতে লাগলাম তখন কে যেন আমাকে বলতে লাগলো কষ্ট হয়েছে। আমি তখন চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তারপরে লক্ষ্য করলাম গাছের 2 ডালের মাঝে একটা ছায়া মূর্তি বসে আছে। আমি তখন কি করব বুঝতে পারছি না। আপনারা হয়তো মনে করবেন চিরচেনা জায়গা এবং সেখানেই আমাদের বাড়ি। জন্মের পর থেকে 15টা বছর কাটিয়েছি, সেখানে যদি এমন কিছু হয় তাহলে কেমন লাগবে। আমি প্রাণপণ দৌড়ে আম্মুর সামনে গিয়ে হাজির হলাম। আম্মু আমাকে দেখে অবাক হয়ে যায় এবং তিনি মাগরিবের নামাজের জন্য ওযু করছিলেন। আমাদের উঠোনে বসে জঙ্গলের দিকে মুখ করেই তিনি আমাকে দেখেই বুঝতে পারলেন আমি ভয় পেয়েছি। আম্মু আমাকে সাথে সাথে গরম পানি দিয়ে গোসল করালেন। এই ঘটনার 3 থেকে 4 দিন পর আমার অনেক জ্বর আসে। আমার জ্বর আসার প্রথম দিন দুপুরে আমি স্বপ্নের ভেতরে দেখি আমি আমার বড় ভাইয়ের সাথে ডিম নিয়ে খেলা করছি। আমি হঠাৎ করে দেখলাম আমার ভাই আমার ডিম দরজার সামনে মাটির ভেতর লুকিয়ে ফেলেছে। আপনি জেনে থাকবেন গ্রামে ঘরের ভিট মাটি হলে দরজার সামনে একটু উঁচু করা থাকে, আমাদের এলাকায় তাকে পিঁড়া বলে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে বলতে থাকি আমার ডিম আমার ভাই পিঁড়ার নিচে লুকিয়ে ফেলেছে। আমি ডিম বের করার জন্য হাতে নিড়িয়ে এবং কাঁচি নিয়ে পিঁড়া খুঁড়তে থাকি আর বলতে থাকি এটার ভেতর আমার ডিম আছে। আম্মু সহ বাড়িতে যারা ছিল তারা তো অবাক, আমি কি করছি এটি। এমনি একই স্বপ্ন পরপর 2 দিন দেখি। একই কাজ আমি 2 দিন করি, পিঁড়া খুঁড়তে থাকি। যখনই আমাকে বলতো আমি সবার সাথে তর্ক করতাম। তারপর আমাকে গরম পানি দিয়ে সরিষা দিয়ে গোসল করানো হয়। গোসল করার পর আমার চেতনা ফিরে আসে। তার পরের দিন আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার শরীরের ভেতরে 2 জন লোক প্রবেশ করলো এবং আমাকে তাদের মতো করে নিয়ে যেতে শুরু করলো। আমি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। হঠাৎ করে একজন বলে উঠল চল এতিমখানার গোরস্থানে যাই। বলে রাখা ভালো আমাদের পাশের ইউনিয়নে একটা বিশাল গোরস্থান ছিল, কিন্তু আমরা ছিলাম সেই ইউনিয়নের পাশের গ্রামে। সেখানে একটি বাজার আছে। আমি প্রতিদিন সকালে সেই বাজার থেকে বাজার করতাম। আমাদের বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকি। আমি অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারছি না। কিছু দূর যাওয়ার পরে একজন বলল আমি ওই গোরস্থানে যাব না, আমি বাগানে যাব। আমাদের জঙ্গলের শেষ সীমানা থেকে 200 মিটার দূরে অনেকগুলো ছোট বড় গাছ ও 2টা বড় বড় তুলা গাছ নিয়ে একটি ছোট বাগান, অনেক দিনের পুরনো। তো একজন যখন আমাকে নিয়ে বাগানের দিকে হেঁটে চলল, আমার সাথে কথা বলতে থাকলো, তখন আরেকজন আমাকে
ছেড়ে দিয়ে গোরস্থানের দিকে চলে যেতে বলল। বাকি যে একজন সে আমাকে নিয়ে বাগানের দিকে আসে, এসে আমাকে ছেড়ে চলে যায়। ঠিক তখনই আমার খেয়াল ফিরে আসে, তখনই আমি বাড়িতে ফিরে আসি। একটা কথা উল্লেখ করা ভালো, আমাকে যখন দুজন আন্দা বা আনবুলা, আমাদের এলাকার ভাষায় এগুলোই বলে, তারা তখন ধরেছিল, তখন দুপুরবেলা 12টা বাজে। এরপর আমার জ্বর কমে যায়। রাসেল ভাই, আমাদের এলাকায় কিছু কথা প্রচলিত আছে, ঠিক 12টা বাজে কেউ গাছে উঠবে না, কেউ পুকুরে নামবে না, কেউ রিস্কি কোনো কাজ করবে না। যদি কেউ করে তাহলে তাকে জিনের মধ্যে এক প্রকার খারাপ জিন আছে, তারা আক্রমণ করে, ডুবিয়ে মারে, ফেলে দেয়। যাই হোক, তিনি এগুলো বলেই তার ঘটনা শেষ করেছেন। পরিশেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। লেখাটি একটু অগোছালো হলেও লেখার মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার ছিল বলে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের ফিডব্যাকগুলো আমাদের আসলে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। আমরা আশা করব যে আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 12:22। অনেক রাত হয়ে গেছে। এর মধ্যে অনেকে কমেন্টও করছেন, কিছু কমেন্ট পড়ে ফেলি। আমাদেরকে অনেকবার যেহেতু আমাদেরকে চাচ্ছেন যে আমরা নোটিস করি আপনার মেসেজটা। এমডি শামীম হোসেন লিখছেন, এখন ঘটনা শুনলে মনে হয় বানিয়ে বানিয়ে ঘটনা বলা হচ্ছে। তার মানে কোনো এক সময় আপনার মনে হতো যে ঘটনাগুলো ঠিক ছিল, এখন ইদানিং সেগুলো বানিয়ে বলা হচ্ছে। আমি খুবই খুশি হব আপনি যেহেতু আমাদের এটা হচ্ছে আমাদেরকে জানিয়েছেন। পারলে কমেন্ট সেকশনে এটাও জানাবেন কেন মনে হচ্ছে আগের ঘটনাগুলো বানিয়ে বলা হতো না কিন্তু এখন বানিয়ে বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের কাছে না থাকলেও আপনার কাছে আছে। দয়া করে আমাদের একটু জানাবেন। আমাদের লিসেনার যারা আছেন তারাও শুনে খুশি হবেন, তারাও বুঝতে পারবেন এবং তারাও মিলিয়ে নেবেন। আমি চাই যে জিনিসটা ওপেন থাকুক এবং আপনারা ভালো চান বলেই হয়তো কমেন্টগুলো করছেন। জামাল শিকদার আমাদের সঙ্গে আছেন, বলছেন আমার একটা ঘটনা আছে। আপনার ঘটনাটা একটু ব্রিফলি যদি জানাতে পারতেন তাহলে খুব ভালো হতো। জামাল শিকদার আমাদের সঙ্গে নোয়াখালী চাটখিল থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রনি। কেমন আছেন জানতে চেয়েছেন। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে অ্যালেক্স, আমাদের সঙ্গে আছেন পিয়াল মাহমুদ রাজবাড়ী থেকে, আমাদের সঙ্গে আছেন কুয়ালালামপুর থেকে জীবন খান। অনেকেই কুয়ালালামপুর বা মালয়েশিয়া থেকে দেখছি লিখছেন। মালয়েশিয়াও কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে যে মালয়েশিয়া থেকে আরেকটা পেয়েছি কমেন্ট। এবং আমি জানি যে যারা মিডল ইস্টে থাকেন বা মালয়েশিয়ায় থাকেন, আমার সাথে র্যাপার ইয়ামিন আছেন মালয়েশিয়া থেকে এবং তিনি বলছেন যে সেখানে রাত 2:30 বাজে, 2:23, ভয়ঙ্কর অবস্থা। আমি সবসময় বাংলাদেশ থেকে যখন শো 12টা অনুযায়ী করতে হয় আমাদের, কিন্তু সবসময় একটা ব্যাড ফিলিং থাকে মালয়েশিয়ার জন্য যে মালয়েশিয়া তখন অনেক রাত। আবার একটু যদি এগিয়ে নিয়ে আসি তাহলে বাংলাদেশের অনেকের কাজ শেষ হয় না, আবার একই সাথে সৌদি আরব বা মিডল ইস্ট যেগুলো মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে অনেকে তখনও কাজে থাকেন। সো এটা একটা ঝামেলা হয়ে যায়। আমাদের সাথে আছেন হ্যালো বাইকার্স, রংপুর বিভাগ, নীলফামারী জেলার সৈয়দপুর শহর থেকে শুনছেন। সৈয়দপুর আমার খুব পছন্দের একটা শহর, আমি গিয়েছি একবার, কিন্তু ভালো লাগে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে মিউজিক ফেস্টিভ্যাল, আমাদের সঙ্গে আছেন এমডি রাকিবুল, পাংশা থেকে শুনছেন। এই রাকিবুল, আপনি একটু প্লিজ যদি পাংশা নিয়ে আরো কিছু কমেন্ট সেকশনে বলেন আমি কিন্তু পড়ে শোনাতে পারি। এবং আপনি পাংশা রেলওয়ে স্টেশন যেটা নিয়ে কথা বলছি সেটা একটু পরে আমরা শোনাবো আপনাদেরকে, সেটা নিয়ে যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। ওমান থেকে পাঠিয়েছেন, আমি কমেন্টটা হারিয়ে ফেললাম। বাহরাইন থেকে আছেন আমাদের সাথে। আচ্ছা, ওমান থেকে পাঠিয়েছেন QW, আর কিউট ক্যাট আমাদের পাঠিয়েছেন বাহরাইন থেকে। এছাড়াও মালয়েশিয়া থেকে শুনছেন তারিকুল ইসলাম, জামালপুর থেকে শুনছেন আর সে রনি সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাব। আশা করছি দ্বিতীয় ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। ভূত
with RJ Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরো একটি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি আসাদ আহমেদ, অনেকদিন ধরে ভূত.com এর পাশে আছি। এর আগেও ঘটনা লিখে পাঠিয়েছি, হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি। তারপরে তিনি আজকেও একটি ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনায় আমরা যাব। তবে তার আগে একটু জানিয়ে দিই, আমার বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলছি, মানে সংকোচ হয় বলেই ভালো লাগে না। সেটা হচ্ছে, যদি আপনারা চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অনেকেই শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কেন করছেন না এটা আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, হয়তো আপনাদের কাছে আছে। আর অনেকেই ফেক চ্যানেলে ঘটনা শুনছেন, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে। আমরা অনেক কষ্ট করে এই ঘটনাগুলো আপনাদের জন্য প্রিপেয়ার করি। সুতরাং আমাদের চ্যানেলে এসে যদি শোনেন, আসলেই আমাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের আজকে যে ঘটনাটি, সেই ঘটনাটির শিরোনাম তিনি দিয়েছেন পাংশা রেলওয়ে স্টেশনের জলঘর। ফিরে যাচ্ছে ঘটনায়। পাংশা রেলওয়ে স্টেশন ছোট শহরে ব্যস্ততম এক স্থান। ট্রেন আসে যায়, যাত্রী আসে যায়, কিন্তু স্টেশনের এক কোণায় একটি পুরনো গোলাকৃতির ভবন, যাকে সবাই বলে জলঘর, চিরকালই পড়ে থাকে অবহেলায়। এখন তা বন্ধ, আগাছায় ঢাকা। কিন্তু 1971 সালে এটি ছিল স্টেশনের পানির ট্যাঙ্ক ও বিশ্রামাগার। বহু বছর আগে ব্রিটিশরা এটা তৈরি করেছিল। এই জলঘর নিয়ে একটি গুঞ্জন বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। অতীতের ঘটনা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা এক মুক্তিযোদ্ধাকে ধরে এই জলঘরের নিচে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করে। লোকমুখে শোনা যায়, সেই মুক্তিযোদ্ধা মারা যাবার আগে বলেছিলেন, এই ঘরে যারা অন্যায়ভাবে প্রবেশ করবে আমি তাদের ফিরতে দেব না। এরপর থেকে ওই জলঘর কেউ ব্যবহার করত না। সময়ের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। বর্তমান সময় 2023 সালের এক রাতে পাংশা স্টেশনে পোস্টিং পান নতুন এক স্টেশন কর্মচারী, নাম তার রিয়াজ। একদিন বিদ্যুৎ চলে যাওয়ায় স্টেশনের পানির লাইন বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে রিয়াজ আরেক সহকর্মীকে নিয়ে পুরনো জলঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে দেখে সবকিছুই শুকিয়ে গেছে, কিন্তু একটা কোণা এখনো পানিতে টলমল করছে, যেন কেউ এখনই তা ব্যবহার করেছে। আর দেয়ালে লেখা, আমাকে ভুলে গেছ, আমি কিন্তু এখনো এখানে আছি। হঠাৎ এক প্রচন্ড কর্কশ শব্দে দরজা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে বের হতে না পেরে রিয়াজের সহকর্মী জ্ঞান হারিয়ে ফেলে। রিয়াজ পেছনে ফিরে চোখ মেলে যা দেখে, তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে যা দেখে তাতে তার আত্মা বেরিয়ে যাবার জোগাড় হয়। এক যুবক, গায়ে রক্তের দাগ, চোখে আগুন, মুখে হাসি, বলছে, আমি এখনো ডিউটি করছি। ভাই, তুমি কিসের স্টাফ? পরদিন সকাল রেলওয়ে পুলিশ এসে দেখে জলঘরের দরজা খোলা, কিন্তু রিয়াজকে পাওয়া যাচ্ছে না। কেবল মেঝেতে একটা স্টাফ কার্ড পড়ে রয়েছে। সেই দিনের পর থেকে কেউ আর জলঘরের আশেপাশে যায় না। বলে রাখা ভালো, জলঘরের পাশে একটা জোড়া কাঁঠাল গাছ আছে। এখানে প্রায়ই মৃত ব্যক্তির আত্মহত্যা করা ঝুলন্ত লাশ পাওয়া যায়। এদের মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে আসে। কি জন্য আর কেন এই জায়গা বেছে নেয় তা এখনো অজানা। রাত 12টা থেকে 12:30 এই সময়টাতে যদি কেউ জলঘরের কাছে যায়, তাহলে সে একটা কণ্ঠ শুনবে, এই পানি এখনো গরম, তুমি কি স্নান করবে? এসো এসো। উপসংহার। পাংশা রেলওয়ে স্টেশন তার ট্রেনের জন্য বিখ্যাত, কিন্তু জলঘরের মতো কিছু পুরনো স্থাপনা যেন অতীতের মৃত্যুপুরীর কাহিনীর নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। যদি এই বিষয়ে সত্যতা যাচাই করতে চান, এসে এলাকার লোকের কাছে শুনতে পারেন। আর এই জলঘরের কিছু ছবি ইমেল করে পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমাদের কাছে আরো বেশ কিছু কমেন্ট এসে পৌঁছেছে। সেই কমেন্টগুলো পড়তেই আমাদের সঙ্গে জয়েন করবেন সাবিত আলম এবং তার কাছে আমরা কিছু স্টোরি শুনতে চাই। সাবিত আলম একটু টাইম নিচ্ছেন, কারণ একদম লাস্ট মোমেন্টে আমার ডিসিশন ছিল, অলরেডি জয়েন করে ফেলেছেন সাবিত আলম। তো সাবিত আলমকে আমরা কথা বলবো, কিছু কমেন্ট করে ফেলি। শূন্যরাজ আমাদের পাঠিয়েছেন, কমেন্ট করেছেন। এমডি কবির আমাদের সাথে আছেন, এমডি রাব্বি আছেন আমাদের সঙ্গে আছেন। আমরা কেন এই এপিসোডটা কেন এই রবিবারের এই এপিসোডটা বেছে নিলাম, আপনারা সবাই বলেছিলেন যে এরকম কোনো কিছু করা যায় কিনা যার ফলে যারা সেই আগের সেই ফরম্যাট যেখানে স্টোরি সবাই এসে বলতেন, সেরকম কোনো ফরম্যাটে আমরা আপনাদের ঘটনা শুনতে পারি কিনা। সেই কারণেই আমাদের এই বিশেষ আয়োজন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সাবিত আলম। আমরা সরাসরি সাবিত আলমের কাছে যাবো। সাবিত আলম, ওয়েলকাম টু যেখানে ভূতের ভয়। আশা করছি আপনি ভালো আছেন, ভালো দলে আছেন। আমাকে যদি একটু ছোট্ট করে বলেন যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি ধরনের ঘটনা আজকে শোনাতে চাচ্ছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বর্তমানে ময়মনসিংহে আমার বাসাতে অবস্থান করছি এবং যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা অ্যাকচুয়ালি একটা মাদ্রাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি কি ভাই ঘটনাটা স্টার্ট করবো? হ্যালো সাবিত, চলুন শুরু করি। আচ্ছা, এই ঘটনাটা চট্টগ্রামের একটা মাদ্রাসার ঘটনা আমি পেয়েছিলাম। খুব বেশি বড় একটা ঘটনা না। তো মাদ্রাসার যে মেইন হুজুর ছিলেন, ওনার মেইন মাদ্রাসা উনি পরিচালনা করতেন। তো ঘটনাটা যিনি আমাকে বলেছেন, উনি মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিলেন। স্টুডেন্ট আমাকে যেটা বলে যে একদিন মাদ্রাসায় তারা একটা রুম পরিষ্কার করছিলেন। ওনাদের মেইন যে মাদ্রাসার হুজুর আছে, ওনাদের রুম পরিষ্কার করছিলেন। তখন একটা লোক আসে সেখানে দুটো বাচ্চাকে নিয়ে এবং বলে যে হুজুর, আমরা আপনার সাথে একটা কথা বলবো। তখন হুজুর কি করে, মাদ্রাসার যে স্টুডেন্টরা রুম পরিষ্কার করছিল তাদেরকে বলে কি যে তোমরা একটু ঘর থেকে বের হও, তোমরা পরে আসো। ওনারা চলে যাবার পরে মাদ্রাসার স্টুডেন্টরা দেখলো 10-15 মিনিট পরে সেই ব্যক্তিরা বেরিয়ে আসলেন রুম থেকে। দুটা বাচ্চা আর বড় যে ব্যক্তিটা ছিল, ওনারা বেরিয়ে আসলেন সবাই। বেরিয়ে আসার পরে ওনারা আবার ভেতরে গেলেন এবং হুজুরকে জিজ্ঞেস করলেন যে হুজুর, ওনারা কারা ছিল? হুজুর বললেন, কেউ না, এত চিন্তা করার দরকার নেই তোমাদের। এভাবে 2 দিন পার হওয়ার পরে একদিন আবার হুজুরের সাথে রুম পরিষ্কার করছিলেন ওই 2টা স্টুডেন্ট এবং সেই সময় বাচ্চা 2টা আসলো। এবার ওই লোকের সাথে যে বাচ্চা 2টা এসেছিল ওরা আসলো এবং বলল যে হুজুর, আমরা তো কোরআন শিখতে আসছি এখানে, আর কোরআন শিক্ষায় তো কোনো মানা নাই। আমরা কি কারণে আপনি আমাদেরকে মানা করছেন বলেন একটু। হুজুর তখন বলল কি যে যেহেতু আল্লাহর কালাম শিখতে আসছো বাবা, তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে এখানে তোমাদের কোরআন শিক্ষা সম্ভব না। তারপরেও যেহেতু তোমরা আমাকে ক্ল্যারিটি দিচ্ছ যে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে আমি সবার সাথে কথা বলে দেখি। হুজুরের পরে কি করলেন, বাদ বাকি যে টিচার্সরা ছিল তাদের সাথে কথা বলে এই বাচ্চা দুটিকে অ্যাডমিট করে নিলেন উনি। অ্যাডমিট করার পরে ওনাদেরকে একটা নির্দিষ্ট রুম দেওয়া হলো 2 ভাইকে। ওরা আসলে 2 ভাইকে মুয়াজ্জিমের রুম দেওয়া হলো এবং মুয়াজ্জিম এসে স্টে করতেন। স্টুডেন্টরা যে রুমে থাকতেন ওই রুমে মুয়াজ্জিম এসে স্টে করতেন। বাকি স্টুডেন্টের মধ্যে কিছুটা একটু ইনসিকিউরিটি প্লাস একটু চিন্তা ভাবনা যে আমরা এখানে এতদিন ধরে আছি আর ওই ছেলের 2টা এত বেনিফিট কেন পাবে, আলাদা একটা রুম পেল, কি প্রবলেমটা বুঝতে পারছি না। আর এই ছেলে দুটো ছিল অনেক স্পেশাল। ওরা খুবই তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে পারত, খুবই তাড়াতাড়ি। আর একজনের 15 পারা কোরআন শরীফ 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। বড় ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ এবং ছোট ভাইয়ের নাম ছিল মোহাম্মদ। তো মোহাম্মদ তখন যে ছোট ভাই, ও 7-8 পারাতে ছিল আর আব্দুল্লাহ 15 পারা কমপ্লিট। একদিন মাদ্রাসার যে স্টুডেন্টরা, কারেন্ট ছিল না, ওরা ছাদে গেল। ছাদে গিয়ে খোলা হাওয়া বাতাস খাওয়ার জন্য হঠাৎ ওরা দেখলো যে একটা পড়ার টেবিল এবং সেখানে সামনে কোরআন শরীফ এবং কোরআন শরীফকে পেঁচিয়ে আছে একটা সাপ। ওনারা চিন্তা করলেন কি সাপ এত রাতের বেলায় করছে, হয়তো বা কেউ এখানে কোরআন শরীফ পড়ছিল এবং হঠাৎ করে সাপ চলে আসায় ওই ব্যক্তিটা এখানে না থাকার কারণে হয়তো বা বেঁচে গেছে, সাপটাকে মেরে ফেলা যাবে।
তো ওনারা কি করলেন? সাপটাকে মেরে ফেললেন। লাঠি দিয়ে পিটিয়ে সাপটাকে একেবারেই মেরে ফেললেন এবং মেরে ফেলে ছাদ থেকে ছুঁড়ে একটা গাছের উপরে ফেলে দিলেন। তো ঐদিনই যখন আ ভোরবেলা যখন আযান হয় ফজরের, তখন সবাই দেখে যে আহমেদ মানে আব্দুল্লাহ যে বড় ভাই, সে মসজিদের ভেতরে ঢুকছে ভেজা চোখে। সবাই এটা দেখে চিন্তা করছে কি ব্যাপার, আব্দুল্লাহর আবার কি হলো? পড়াশোনা করছে না, ভেজা চোখে নামাজ পড়ে চলে গেল। এরপরে রাতের বেলা হুজুরের কামরা থেকে সাউন্ড আসা শুরু করলো। কিছু উদ্ভট সাউন্ড, যেমন ক্রলিং, পিপল ক্রাইং, এরকম সাউন্ড, এবং শোনা গেল রাতগুলো ফুটস্টেপ, বাইরে যাচ্ছে কেউ ভেতরে আসছে, সারা রাত এরকমই ছিল। এবং ভোরবেলা দেখা গেল আব্দুল্লাহ কান্নাকাটি করছে। এরপরে নামাজ শেষ হওয়ার পরে আব্দুল্লাহ সবার উদ্দেশ্যে কিছু কথা বলল, এমন যে তোমাদের উপরে আমার কারো কোনো রাগ নেই, তোমরা যেটা করেছো সেটা তোমরা না জেনে করেছো, এখানে আসলে ভুলটা আমাদেরই। আমরা এখন এই মসজিদে আমাদের পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি, আর তোমাদের উপর আমার কোনো দাবি নেই। এই কথা বলে আব্দুল্লাহ চলে গেল। এরপরে সেই দিনই আসরের সময় যেই বাচ্চারা মিলে সাপটাকে মেরেছিল তাদেরকে হুজুর নিজের রুমে কল করলেন। কল করে বললেন, তোমরা কি জানো তোমরা কি করেছো? তখন ওনারা জিজ্ঞেস করলেন যে আমরা তো বুঝতে পারছি না হুজুর, আমরা কি করেছি। তখন হুজুর বললেন যে তোমরা যে সাপটাকে মেরেছো, ওই সাপটা আসলে কোনো সাধারণ সাপ ছিল না। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মুহাম্মদ, আব্দুল্লাহর ছোট ভাই। সে সাপের রূপে সেখানে পড়াশোনা করছিল। তারা দুই ভাই ছিল আসলে জিন। এই কারণে আমি তাদেরকে প্রথম দিন মাদ্রাসায় অ্যাডমিট করতে চাইনি। কিন্তু এরপরের দিন বাচ্চারা যখন এসে আমাকে জোরাজুরি করলো বা কোরআন শিক্ষায় কাকুতি মিনতি জানাতো, তখন আমি এই জিনিসটা ওনাদেরকে পারমিশন দেই যে হ্যাঁ তোমরা এখানে পড়াশোনা করতে পারো, বাট কিপ ইউর ডিস্টেন্স। এই কারণে আমি ওদেরকে আলাদা একটা কামরাও দিয়েছিলাম, মুয়াজ্জিনের কামরা। কিন্তু তোমরা এই ভুলটা করার কারণে ওরা এখান থেকে চলে গেল। আর সেদিন রাতের বেলা যে তোমরা কান্নাকাটি আর হাঁটা চলার আওয়াজ যে শুনেছ, সেই আওয়াজগুলো হচ্ছে আব্দুল্লাহ এবং তার বাবার পায়ের আওয়াজ। তার বাবা এসে কান্নাকাটি করছিল। তো তারপরে রাতের বেলা ওরা যখন চলে যায়, ভোরবেলার দিকে আরকি, তখন মোহাম্মদের লাশটাকে সাথে করে নিয়ে চলে যায়। এরপর থেকে এই যে স্টুডেন্টস এই কাজটা করল ভুলে, এর মধ্যে থেকে যে আমাকে ঘটনাটা বলেছে আরিফ নাম, আরিফ খুবই গিল্টি ফিল করতে থাকে। সবসময় এখনো নামাজে যখন দাঁড়ায় দোয়া করে যে আল্লাহ তুমি দেখো বা জান্নাত নসিব করে, এরকম দোয়া করে। ঘটনাটা আসলে খুবই হৃদয়স্পর্শী এবং মর্মান্তিক। এই কারণে আপনাদের সবার সাথে বিষয়টা শেয়ার করুন। সাবিত, অনেক ধন্যবাদ, এবং আমার মনে হয় যে ঘটনাটা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। সাবিত, অনেকদিন ধরে আমরা একসাথে আছি এবং অনেকদিন ধরে আপনি ঘটনা সংগ্রহ করছেন। একটা সময় আপনাকে যেতে হতো সবার কাছে, এখন সবাই আপনার কাছে এসে ঘটনা শেয়ার করছেন, এবং আমরা অনেক মানে কি বলবো যে পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি। আপনাকে যদি বলি যে আমাদের এই ভূত.কমের এই যে পথযাত্রা, এইটাকে একটা মানে কি বলবো যে এখন আমরা কোন অবস্থায় আছি, এবং আপনি একজন স্টোরি টেলার হিসেবে প্লাস একজন লিসনার হিসেবে, বা আপনি হচ্ছে একই সাথে যেমন স্টোরি বলেন ঠিক একইভাবে আপনি আবার যারা শোনেন তাদের প্রতিনিধিত্ব করেন। আমি জানি যে মানে আপনি সাধারণত আমাদের শো মিস করেন না, কারণ এটা আপনারও শো। তো আমি একটু বলবো যে লিসনারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, অনেক কিছুই অনেক সময় আপনি আমাকে বলেন, কিন্তু লিসনারদের সাথে সরাসরি হয়তো এই লাইভে না আসলে কথা বলার সুযোগ হয় না, কারণ আমরা যখন এমনিতে যখন আপনি ঘটনা পাঠান লেখেন তখন হয়তো এই কথাগুলো বলার সুযোগ হয় না। তো যদি এরকম কিছু থাকে তাহলে বলতে পারেন। ভাইয়া, আপনি যে কথাটা আমাকে বললেন, আমি শুরুতে একটা কথাই বলবো। আপনি যখন কথা বলছিলেন, আপনার কথা শুনতে শুনতে আমি আমার সম্পূর্ণ এই যে ভূত.কম এর জার্নিটা আমি একটা রিকল করছিলাম। আমি জয়েন করি 2021 সালের 16 অগস্ট, আমার এখনো মনে আছে। এর আগে আমি 2টা ঘটনা পাঠিয়েছিলাম। এরপর আমাকে মডারেটরের জন্য আমি রিকোয়েস্ট করার পরে আপনি আমাকে সিলেক্টেড করেন। আমি সবসময় চেয়েছি একটা জিনিস, যে সাধারণ মানুষ আমার আশেপাশে যারা আছে, প্রথমে আমার এই গণ্ডিটা খুব ছোট ছিল। আমি চিন্তা করতাম আমার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তারা যেই ঘটনাগুলো বলতে পারছে না,
তারা যে ঘটনাগুলো শেয়ার করতে পারছে না, আমার মাধ্যমে যেন সেটা শেয়ার করতে পারে তারা। অ্যান্ড আমি নিজেও একজন কালোজাদুর ভিকটিম। ১০ বছর ধরে, ইভেন স্টিল ইট ইজ নট স্টপিং, এখনো চলছে। আমি যেটা শেয়ার করেছিলাম, আমার উদ্দেশ্য ছিল আমি যেরকম, আমার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো যেমন আমি কাউকে বলতে পারছি না। নরমাল লাইফে ভাইয়া আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি এই বিষয়টা কতটুকু বিশ্বাস করেন? সবাই একটা কথাই বলে যে না, এরকমভাবে বিশ্বাস নাই আমাদের। কিন্তু যখন কোনো হুজুর কবিরাজের কাছে আমরা জিজ্ঞেস করি যে আপনাকে কয়জন এই কথাটা বলে যে আমরা জেনে বিশ্বাস করি? ওনারা বলে আমাদের কাছে এরকম অহরহ কেস আছে। নরমালি মানুষ কাউকে বলার সুযোগ পায় না বা বলতে পারে না। কারণ অনেক মানুষ মনে করে কি যে আমি এটা বলবো আমাকে কি ভাববে, পাগল ভাবতে পারে বা যেকোনো একটা প্রবলেমেটিক মানুষ ভাবতে পারে, মেন্টালি সিক। আসলে বিষয়টা এরকম না। আমি ওদের ভয়েসটাই, মানে এই শো ভূত.com আমাদের শো, এই শো এর মাধ্যমে আমি চাইছি যে সবাই যেন এই জিনিসগুলি শুনতে পারে। স্পেশালি কালো জাদুর যে বিষয়গুলা, তারপরে জিনে ধরা বা জিন ডাকা, বিভিন্ন টাইপের প্লেস, এই জিনিসগুলা নিয়ে আসলে আমার একটা আগ্রহ ছিল সবসময়। আর আমি আগে যেভাবে ঘটনা কালেক্ট করতাম, মানুষের কাছে যেতাম, এখন অনেকেই আমার কাছে এসে ঘটনা বলে। অনেক পেইন্টিং ঘটনাও আছে। আমি একটা কথাই বলব আপনাকে, স্পেশালি আপনাকে বলতে চাই ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি। এই অপরচুনিটি এবং এই প্ল্যাটফর্মের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেখানে আমি ১,০০০ জন হোক, ১০,০০০ জন হোক, একজন হলেও মানুষের কাছে পৌঁছাতে পারি উইথ অল মাই ফিলিংস ফ্রম মাই হার্ট। আমার মনে যত ধরনের অনুভূতি আছে এই ভয়ের রাজ্য নিয়ে, আমি সেই জিনিসগুলি নিয়ে আপনাদের সবার কাছে পৌঁছাতে পারি শুধুমাত্র ভাইয়া আপনার জন্যে। এই কারণে আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাকে এত ভালোবাসেন, এত প্রায়োরিটি দেন। অনেকেই ঘটনা পাঠায় এবং যখন আমি শুনি কেউ বলছে যে ভাইয়া আমার এই ঘটনাটা একজনের পছন্দ হয়েছে, ওটা আমার খুবই ভালো লাগে। আমি এরকমও হয়েছে একটা রিপ্লাই আমি ১০-১৫ বার পর্যন্ত পড়েছি। আবার যদি কেউ বলে ভালো আরেকটা লাগে জিনিস না, খুব মজার একটা ব্যাপার আছে সাবিত, সেটা হচ্ছে জি ভাইয়া। আমাদের এখানে যারা ঘটনা বলেন তাদের অনেকের ঘটনা যখনই আপনার ভালো লাগে আপনি সঙ্গে সঙ্গে আমাকে জানান যে আজকের স্টোরিটা ভাইয়া সেই ছিল, অনেক ভালো হয়েছে আজকের স্টোরিটা। মানে অন্যদের ঘটনাগুলো শুনে আপনি কিন্তু মজা পান এবং একইভাবে আপনি মানে অনেক সময় এরকম হয়েছে যে কেউ একজন ঘটনা পাঠাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে তার প্রশংসা করেছেন, সেটাও তো হয়। আসলে প্রশংসা কেন করব না ভাইয়া? আমাদের এখানে যত মডারেটর হোক বা স্টোরি টেলার যারাই হোক, এমন এমন ঘটনা কালেক্ট করে। যেমন আমি বলতে চাই, লাস্ট এপিসোডের আগের এপিসোডে শুক্রবারে ইরাম ভাই আমাদের মডারেটর অনেকদিন পরে একটা অডিও ক্লিপ বা ২ টা অডিও ক্লিপ মনে হয় উনি দিয়েছিলেন। আই লাভড ইট। আমার কাছে খুবই ভালো লেগেছিল। তা আমি অবশ্যই প্রশংসা করি ওনারও। ওই ঘটনা কালেক্ট করেছেন কষ্ট করে। আমি খুবই হ্যাপি যে আমাদের ওল্ড মডারেটররা ব্যাক করছেন। আমি এই শোটাকে খুবই ভালোবাসি এবং আমি চাই যতদিন পর্যন্ত আমি সুস্থ আছি এবং স্বাভাবিক আছি, আমি এই শো এর সাথেই থাকতে চাই। আমাদের হাতে আরো যেকোনো ৫ মিনিট সময় আছে। আপনি যদি কোনো ছোট স্টোরি বলতে চান তাহলে কিন্তু বলে ফেলতে পারেন। ছোট স্টোরি বলতে গেলে আমি ভাই নিজের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি বলেন। তাহলে। এটা একটা প্রশ্ন থাকবে লাস্টে। যেমন আমরা সবাই কার ইঞ্জিন সম্পর্কে কম বেশি সবাই জানি। যেটা আমাদের হচ্ছে বার্থ আইডেন্টিক্যাল টুইনস। তো এখন আমি একদিন যখন আমার ভাই সিফাত ও যখন প্রথম চট্টগ্রামে চলে যায়, এরপর একদিন আমি রাতের বেলা যখন বাসায় আসি কাজকর্ম শেষ করে, আমি শোয়ার জন্য আসি খাওয়া দাওয়া করে, আমি শুইও মশারি টানিয়ে শুয়ে পড়লাম এবং একবার রাতের বেলা ২টা বা ২:৩০টার দিকে আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো, আমি গেলাম। এসে আমি দেখি আমি নিজে আমার বিছানায় শুয়ে এবং আই ওয়াজ স্মাইলিং এট মাইসেলফ। খুবই উইয়ার্ড একটা জিনিস এবং আমি রুম থেকে তৎক্ষণাৎ বের হলাম। আমি আবার রুমে ঢোকার আগে একটা সালাম দিয়ে বললাম যে আসসালামু আলাইকুম, যদি এখানে কেউ থেকে থাকেন আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, এখান থেকে চলে যান। এর পরের বার যখন আমি রুমে ঢুকলাম, দেয়ার ওয়াজ নোবডি, কেউ ছিল না। তো এখন আমার লিসনারদের কাছে একটা প্রশ্ন থাকবে যে এটা কি শুধুমাত্র আমার মনের ভুল হতে পারে নাকি এটা কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্ট? আর এছাড়াও এরকম অনেক কিছু আছে। আবার আগের বাসাতে মাঝে মাঝে আমি আর আমার ভাই একসাথে দেখতাম যে আমার আম্মু রান্নাঘরে চলে যাচ্ছে রাতের বেলা। আমরা ভাবতাম যে আম্মু হয়তো কিছু রান্না করছে, আমরা কি কিছু একটা আবদার করে আসি। কিন্তু আবদার করতে যখন যাবো ভাইয়া, তখন আর রান্নাঘরে আম্মুকে খুঁজে পাই নাই। টিভি রুমে গিয়ে দেখি আম্মু টিভি দেখছে এবং আম্মু বলে যে সে রান্নাঘরে যায়ই নাই।
তো আমার ভুল হতে পারে। কিন্তু আমার ভাই ২ জনের একসাথে তো ভুল হবে না। সো এটা আমি লিসেনারদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে হোয়াট ওয়াজ দ্যাট? এটা কি আমাদের আসলেই কোনো একটা মানে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা প্রবলেম নাকি এটা আসলেই কোনো কিছু একটা ছিল? এই প্রশ্নটা আসলে আমি করতে চাইছিলাম ভাইয়া। না, সেই প্রশ্নটা আমি পৌঁছেও দিলাম লিসেনারদের কাছে। এখন মাঝখানে আমারও একটা কথা আছে যে, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার সময় বা এই আ ব্যাপারগুলো ঘটার সময় আপনি ভয় পেয়েছেন নাকি আপনার কাছে বিস্মিত হয়েছেন, ভালো লেগেছে নাকি কেমন মানে অনুভূতিটা কেমন হয়েছে? আমার অনুভূতি ভয়ের তো কিছুটা ছিলই। ভেরি আনইউজুয়াল যখন আম্মুর কাছে কথা বলি গিয়ে যে, "আম্মু তুমি গেছিলা কিনা?" আম্মু বলে যখন যে, "না" তখন ভয় পাই। বাট খুবই ইন্টারেস্টিং। আমার ছোটবেলা থেকে হরর জিনিসের প্রতি খুবই ইন্টারেস্ট। ভয়ের থেকে বেশি বলতে পারেন ভাই ইন্টারেস্ট। মাঝে, মাঝে ভয় যেতে, মাঝে, মাঝে ইন্টারেস্ট যেতে। এখানে আমি এটার ইনভেস্টিগেশন করারও চেষ্টা করছি। ক্যামেরা সেটআপ করে, তারপরে অডিও ডিভাইস সেট করে। বাট আমি ওরকম কিছু পাই নাই যদিও। এটা সিলি যে ছোট ছিলাম বাট তারপরেও ট্রাই করেছিলাম। বাট ভয় ছিল, অবশ্যই ভয় ছিল। এতটুকু বলতে চাই যে ছোটবেলায় যখন ভূত এফএম শুনতাম ২০১০ সালের দিকে ভাইয়া, অত্যাধিক গরমেও আমরা মাথায় কাঁথা দিয়ে শুনতাম। ঘেমে একসা হয়ে যেতাম বাট তারপরেও কাঁথা দিয়ে শুনতামই। এটার জন্য আমি আলাদা রেডিও পর্যন্ত কিনেছিলাম। এত ফেভারিট ছিল আমার এই শোটা। রাইট। যাই হোক সাবিত আপনাকে আর আটকাবো না। হঠাৎ করেই আপনাকে বলেছি এবং এখন আসলে অনেক রাতও হয়ে গেছে। রাত ১২টা ৪৭ বাজে। আসলে ওয়ার্কিং ডে, কালকে কাজ আছে। অনেকেই এখানে ২ ধরনের মন্তব্য আমি পেয়েছি আসলে। আমার কাছে মনে হয় যে অনেকেই না মানে আমি একটা পেলাম এরকম যে কেউ ভাবছেন যে এটা আপনার মনের ভুল। আবার আপনিও কনফিউজড। আমরা নিজেরাও এটাকে আসলে বলতে পারব না যে এটা মনের ভুল নাকি এটা আসলে অস্বাভাবিক কিছু বা এটা বারবার ঘটবে কেন বা এটা দুজনের সাথে ঘটবে কেন। সেই প্রশ্ন মানে প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি এবং সেই প্রশ্নটা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পোর্টেন্টলি আমাদের সঙ্গে থাকবেন। ভূত.com এর সঙ্গে থাকবেন। সাবিত আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া এবং ধন্যবাদ লিসেনার্স। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। সাবির সাথে কথা হচ্ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের এপিসোড এবং আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, লিখে জানাবেন। আমাদেরকে ইমেইল করবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। না হলে তো কোনো লাভ নেই, কারণ আপনি নোটিফিকেশন পাবেন না। সো বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের অসংখ্য মানে আয়োজন থাকে প্রতি সপ্তাহেই আমাদের সেই আয়োজনগুলো শুনবেন। আমাদের কিন্তু শর্ট স্টোরিজ গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সাবিত বা সিফাত আমাদের সাথে সংগ্রহ করে দিচ্ছে এবং এখন তাদেরকে অনেকেই খোঁজেন ঘটনা শোনানোর জন্য, ঘটনা দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আপনাদের দিন শুভ হোক।